আসসালামু আলাইকুম। রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বুধবারের মধ্যে ইশরাক হোসেনের শপথ আয়োজন না করলে দক্ষিণ ঢাকায় সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। একই হুঁশিয়ারি দিয়েছেন দক্ষিণ সিটির পরিবহন, বিদ্যুৎ সহ শ্রমিক সংগঠনের নেতারা। দাবি আদায় না হলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। ইশরাকের শপথ আয়োজনে বুধবার সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা। নাজিবুর রহমানের রিপোর্ট। ইশরাক হোসেনের শপথের দাবিতে সকাল থেকেই নগর ভবন এলাকায় জড়ো হন হাজারো মানুষ। নগর ভবনের সামনে দক্ষিণ ঢাকার বাসিন্দা ছাড়াও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোদ বৃষ্টি উপেক্ষা করে যোগ দেন বিক্ষোভ সমাবেশে। স্লোগানে স্লোগানে মুখরিত হয় চারপাশ। গ্যাজেট প্রকাশের পরও শপথ আয়োজন না করায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধেও স্লোগান দেন তারা। অবশ্যই সরকারের এটার আপনার এই স্বইচ্ছা রয়েছে যেন ইশরাক সাহেব মেয়র হতে না পারে। তারা পরিকল্পিতভাবে একটা অবৈধ রিটের মাধ্যমে এই শপথ অনুষ্ঠানকে বিলম্বিত করার চেষ্টা করতেছে। আন্দোলনে একাত্মতা জানিয়ে বক্তব্য দেন দক্ষিণ সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীদের প্রতিনিধিরা। দাবি মানা না হলে জরুরি সেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন তারা। সমাবেশ শেষে অন্তর্বর্তী সরকারকে বুধবার সকাল 10টা পর্যন্ত আলটিমেটাম দেন সাবেক সচিব মশিউর রহমান। আমাদের দাবি মানলো কি মানলো না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে, তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। নগরবাসীর ভোগান্তি বিবেচনায় দ্রুত ইশরাক হোসেনের শপথ আয়োজনের আহ্বানও জানান আন্দোলনকারীরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আইনি জটিলতার কারণেই ইশরাকের মেয়র পদে দায়িত্ব নেয়ার প্রতিবন্ধকতা রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুরে সাভারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে, এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই। আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতাগুলো আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি। আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ, তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে কাল আদেশ দেবে হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এই দিন ধার্য করেন। এর আগে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে রিটে ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছিল। যিনি মামলা করেছেন জরিমানার খরচ সহ উৎকর্ষ থাকে মামলা খারিজ করার জন্য। এখন কাছের কামালও একই অনুরূপ সাবমিশন রেখেছেন, সরকারের পক্ষ থেকে সাবমিশন রেখেছেন। কালকে দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন, আগামীকাল দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন। সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন, কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন। অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার পায়তারা চলছে। অন্যদিকে নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনের অনিশ্চয়তা দেশকে বিপদের দিকে ঠেলে দেবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের যৌথ সভায় ব্যাংকক থেকে অনলাইনে যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত, দোয়া, দুস্থদের মাঝে খাবার বিতরণ, আলোচনা অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি সহ ৮ দিনের কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। ২৫ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত ৮ দিনের এই কর্মসূচি করা হয়েছে। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে দেশের মানুষ দিন বদলের যে স্বপ্ন দেখছে তাতে চলছে সুপরিকল্পিত ষড়যন্ত্র। অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনায় নজরুল ইসলাম খান বলেন, নানা কায়দায় নির্বাচন বিলম্বিত করার কৌশল চলছে। আমরা জানি যে বাংলাদেশের কিছু রাজনৈতিক শক্তি আছে, কিছু সামাজিক শক্তি আছে, তারা এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে বিলম্বিত করতে চান। এতে তাদের স্বার্থ কতখানি হাসিল হবে আমরা জানি না, কিন্তু দেশ এবং জনগণ বিপদাপন্ন হতে পারে। জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়ার পাশাপাশি জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সাম্য হত্যার বিচার না পেলে পরিস্থিতি অশান্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম। বিকেলে রাজধানীর শাহবাগে সংগঠনের অবস্থান সমাবেশে এসব কথা বলেন তিনি। বৃষ্টি উপেক্ষা করে ৩ ঘণ্টা শাহবাগ মোড়ে অবস্থান করে কেন্দ্রীয় ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তামজিদ সুমনের রিপোর্ট। ভারী বৃষ্টি উপেক্ষা করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন। প্রতিবাদী স্লোগান দিয়ে সাম্য হত্যার বিচার চান তারা। এ সময় হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি উঠে আসে। সবাই আমার ছেলের জন্য বিচারের দাবিতে যে সমবেত হয়েছেন, এই সমবেত হওয়ার জন্য আমি আপনাদেরকে সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কর্মসূচি থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা ও ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা। সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারে সরকারের সদিচ্ছার অভাব দেখা গেলে যমুনা ঘেরাও করার হুমকিও দেন তারা। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সৌম্য নিহত হন। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সম্পদের তথ্য বিপরীত গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন এনটিভি চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মতিঝিল থানার দায়ের করা মামলায় দীর্ঘ আইনি লড়াই শেষে 18 বছর পর মোসাদ্দেক আলীকে খালাস দেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালতের বিচারক। এর আগে রাজধানীর তেজগাঁও, শিল্পাঞ্চল, রমনা ও উত্তরা মডেল থানায় দুদকের দায়ের করা আলাদা 3টি মামলা থেকেও খালাস পান মোসাদ্দেক আলী। ময়মনসিংহে দুদকের দায়ের করা 6টি মামলার 4টি থেকেও খালাস পেয়েছেন তিনি। এসব মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক ও মিথ্যা বলে অভিহিত করেছেন মোসাদ্দেক আলীর আইনজীবীরা। আপেল শাহরিয়ারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন শফিক শাহিন।
ত্রাণের টিন, চাল ও চেক আত্মসাতের মিথ্যা অভিযোগে ২০০৭ সালে ১/১১ খ্যাত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার মোসাদ্দেক আলীর বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করে, যা আদালতের মাধ্যমে মিথ্যা প্রমাণ হওয়ায় খালাস পান মোসাদ্দেক আলী। মামলায় গ্রেপ্তার হয়ে যখন তিনি কারাগারে বন্দী, তখন তার কাছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদের তথ্য চায় দুর্নীতি দমন কমিশন। তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করে দুদক। এই মামলায় গ্রেপ্তার হয়ে ২ বছর কারাভোগ করেন মোসাদ্দেক আলী। দীর্ঘ ১৮ বছর আইনি লড়াই চলে আদালতে। মতিঝিল থানায় দায়ের হওয়া ওই মামলা মিথ্যা প্রমাণ হয়েছে, যার কারণে আদালত খালাস দেন মোসাদ্দেক আলীকে। ২০০৭ সালে তিনি যখন জেল হাজতে ছিলেন, সেই সময় তাকে সম্পদ বিবরণী দাখিল করার জন্য তার এবং তার উপর ডিপেন্ডেন্ট যারা আছে সম্পদ বিবরণী দাখিলের জন্য একটা নোটিশ দেওয়া হয়েছিল। তিনি সেই নোটিশ গ্রহণ করেছিলেন এবং সেই নোটিশের প্রেক্ষিতে তিনি সম্পদ বিবরণী দাখিল করেছিলেন। আজকে যুক্তিতর্ক শুনানি ছিল। যুক্তিতর্ক শুনানি শেষে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাকে এই মামলা থেকে খালাস প্রদান করেছেন। এরপর শেখ হাসিনার সময়ও মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মানি লন্ডারিং ও দুর্নীতির মামলা হয়। উত্তরা ও রমনা মডেল থানায় দায়ের হওয়া ২টি মামলাতে খালাস পান মোসাদ্দেক আলী। সমস্ত তথ্য পর্যালোচনা শেষে উপলব্ধি করেছেন যে এগুলি হয়রানিমূলক মামলা ছিল এবং তিনি এগুলি শুনে বিচার বিশ্লেষণ করে ওনাকে এই মামলার দায় থেকে বেকসুর খালাস দিয়েছেন এবং তিনি সঠিক এবং ন্যায়ভিত্তিকই আদেশটা দিয়েছেন। প্রভাব মুক্ত হয়ে যেমন দুদক পারে নাই, তেমনি তিনি প্রভাব মুক্ত হয়ে আজকের রায়টা দিয়েছেন। দুর্নীতির অভিযোগে ময়মনসিংহে মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মামলা হয়েছে ৬টি। ৪টি মামলায় ইতোমধ্যে খালাস পেয়েছেন তিনি। আর ঢাকায় রাজনৈতিক হয়রানিমূলক আরও ৯টি মামলা হয়েছে এনটিভি চেয়ারম্যান মোসাদ্দেক আলীর বিরুদ্ধে। এসব মামলায় ৯ মাস জেল খাটার পর জামিনে ছাড়া পান এনটিভি চেয়ারম্যান। এই ৯টি মামলা উচ্চ আদালতে স্থগিত রয়েছে। শফিক শাহিন, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত ৪৪ জন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং ৯৫ জন গুলি চালানোর নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্যরা। অভিযোগ করেন মামলা প্রত্যাহারের জন্য অপরাধীরা হুমকি দিচ্ছে। অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বিভাজনের ষড়যন্ত্র চলছে। ৩১ মের মধ্যে আওয়ামী লীগের দোসরদের বাধ্যতামূলক অবসরসহ ৮ দফা দাবি তুলে ধরা হয়। চলতি মাসের মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশ। সচিবালয় ও প্রশাসনকে স্বৈরাচারের দোসর মুক্ত না করলে মার্চ টু সচিবালয়ের মতো কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। জামিনে মুক্তি পেয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বেলা ৩:৩০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বেরিয়ে আসেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, দুপুর 12:30টার দিকে তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে তাকে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এর আগে সকালে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নুসরাতকে গ্রেপ্তার করে পুলিশ। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এনবিআর-এর প্রতিনিধিদের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে দাবি করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, কর্মকর্তাদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি বিভাগ করে 12ই মে অধ্যাদেশ জারি করে সরকার। পদ পদবি সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় উপেক্ষিত দাবি করে এরপর থেকেই প্রতিবাদ করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা। শুরু করেন কলম বিরতিও। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে এ নিয়ে বৈঠক হয় তাদের। বৈঠক শেষে এনবিআর-এর কর্মকর্তারা কেউ গণমাধ্যমের সাথে কথা বলেননি। প্রথমে কথা বলতে না চাইলেও গণমাধ্যম কর্মীদের কয়েক দফা অনুরোধের পর অর্থ উপদেষ্টা দাবি করেন আলোচনা ফলপ্রসূ হয়েছে।
আমরা বলছি যে প্র্যাকটিক্যাল হিসেবে বা দশের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের ব্যবসায়ের স্বার্থে আমরা যেটা অনুমোদন করেছি সেটা রাখবো, কিন্তু ওদের জিনিসগুলো কিছুগুলো বিধি হোক বা যেভাবে হোক ওটা আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করব। ওদের সাথে আর ফর্মালি আলোচনা হবে না। হ্যাঁ, আলাদা বিভাগ একটা গ্যাজেট করতে হবে, গ্যাজেটের আগে অনেক কাজ আছে। এইটা আমি চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব। না, বাজেট ওদের থেকে আমরা বলছি আন্দোলন থেকে সরে আসেন। তারা কি বলুক না বলুক আমার আসে যায় না। এদিকে মঙ্গলবার সকালেই সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আসছে বাজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেবার বিষয় বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে। মহার্ঘ ভাতা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছে আমি, ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। আমি বাজেটের ওয়ার্কআউট করে দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। এর আগে বৈঠকে 586 কোটি টাকায় এক কার্গো এলএনজি কেনাসহ বেশ কিছু প্রকল্পের ব্যয়ের অনুমোদন দেয়া হয়। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।